বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে বাসের এই ভিতরের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে আজকে রওনা দিয়েছি নতুন একটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এখন রাত 11টা বাজে। আমি দেশ ট্রাভেলসের 10টা 45 মিনিটের যে গাড়িটা আছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে, সেই গাড়িতে উঠেছি এবং রাত 11টার সময় আমার এই গাড়িটি ছেড়েছে। তবে 10টা 15 মিনিটে একটা দেশ ট্রাভেলসের একটা গাড়ি আছে যেটা আপনার সরাসরি কনসার্টে যায় চাঁপাইনবাবগঞ্জের। আপনি যদি সেই গাড়িতে উঠেন তাহলে সরাসরি কনসার্টে চলে যাবেন। আর যেটা 11টায় বা 10টা 45 গাড়িটা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ নামিয়ে দিবে। তো মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টা লাগবে চাঁপাইনবাবগঞ্জ যেতে। আর আশা করছি যে সকালে আপনাদের সাথে দেখা হবে এবং বিস্তারিত তুলে ধরতে পারবো চাঁপাইনবাবগঞ্জের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে সোনা মসজিদ, আমের যে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্য সেটা হচ্ছে কনসার্টের আমের বাজার এবং জিরো পয়েন্ট, অন্যান্য স্থানগুলো আমরা ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। আগামীকাল সকালে দেখা হচ্ছে। বন্ধুরা চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। আর এখানে যে স্টেশনটাতে নামলাম, যে স্পটটাতে নামলাম সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড। আর এখান থেকেই আমি চলে যাব শিবগঞ্জের উদ্দেশ্যে। উদ্দেশ্য হচ্ছে সোনা মসজিদ এবং জিরো পয়েন্ট। এখান থেকে সোনা মসজিদের দীর্ঘ হচ্ছে 37 কিলোমিটার। আর সিএনজি করে যাব শিবগঞ্জ। আর শিবগঞ্জের ভাড়া হচ্ছে এখান থেকে 50 টাকা এবং সময় প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে শিবগঞ্জ যেতে। বন্ধুরা এখন সিএনজি করে শিবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সিএনজি সামনের দিকে এগিয়ে চলছে। আর এখন সারা রাত বাসে জার্নি করার পর সকালবেলা এই স্নিগ্ধ বৃষ্টি, স্নিগ্ধ সকালে যে মনোরম পরিবেশে যে বাতাস, এটা শরীরকে খুবই ক্লান্তি দূর করে দিচ্ছে এবং ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে এই বৃষ্টি ভেজা সকালে এই সিএনজি করে যেতেও ভীষণ ভালো লাগছে। তো আমাদের সিএনজিটা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর এইটা একটা নদী, এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। এইটা চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত নদী। আমাদের সিএনজি করে যে শিবগঞ্জ উদ্দেশ্য, আমাদের শিবগঞ্জে মূলত আমরা শিবগঞ্জ থেকে কনসার্ট যাব এবং কনসার্ট থেকে আরেকটা অটো নিয়ে চলে যাব আমরা সোনা মসজিদ এরিয়াতে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে শিবগঞ্জ যাওয়া। আশা করছি 40 মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা যখন শিবগঞ্জ থেকে অটো নিয়ে কনসার্টের দিকে যাবেন তখন দেখবেন যে রাস্তার দুই পাশে এরকম করে বিশাল বিশাল আমের বাগান, এবং বলা যায় রাস্তাটা আসলে আমের বাগানের ভিতর দিয়ে গেছে, কারণ রাস্তার দুই পাশে আমের বাগান আছে এবং দেখতে খুবই ভালো লাগে। আর কনসার্ট পার হয়ে যখন সোনা মসজিদের দিকে সিএনজি গুলা এবং অটোগুলা ছুটে যায় তখন রাস্তার দুই পাশে যে দেখতে পাচ্ছেন যে আম বিক্রি করার জন্য যে আম চাষিরা তারা তাদের আম নিয়ে বাজারের দিকে যাচ্ছে, অর্থাৎ কনসার্ট বাজারের দিকে যাচ্ছে। আর এই রাস্তার পাশে ঠিক এইভাবেই আপনার এই আমের যে ভ্যানগুলো আছে, সাইকেলগুলো আছে, অনেকে সাইকেল দিয়েও আম নিয়ে যায় বাজারে, এগুলো দেখতে পাবেন। আর অনেকে এখান থেকেও অনেক পাইকারিরা এখান থেকে আম কিনে নেয় তাদের আড়তের জন্য আর বাজারে নিয়ে যায়। তো এইভাবেই কনসার্টে আসলে আমের রাজ্য, আমের বাগান দেখতে পাবেন। বন্ধুরা এখন সকাল 8টা বাজে। আর এখন আমি চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট থেকে অটোতে করে এই সোনা মসজিদ স্থলবন্দর এসে হাজির হয়েছি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে জিরো পয়েন্টটা সেটা ভিজিট করা এবং আপনাদের সাথে সেটা শেয়ার করা। সো এখন আপনাদেরকে দেখাবো যে সোনা মসজিদ স্থলবন্দর এবং হচ্ছে জিরো পয়েন্টটা, এটা দেখে তারপরে চলে যাব যে
চাঁপাইনবাবগঞ্জে যেটার জন্য আসা সেটা হচ্ছে সোনা মসজিদ ভিজিট করা। সো এটা আপনার এই 0 পয়েন্ট থেকে যাওয়ার পথেই আপনার রাস্তার ঠিক পাশেই এই সোনা মসজিদটা পড়বে। তো আমরা ওখানে যাব, আগে এই 0 পয়েন্টটা একটু ভিজিট করে তারপর আমরা সোনা মসজিদ ভিজিট করব। এই হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর এর অফিস ফটকটা, মূল গেটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে সোনা মসজিদ স্থলবন্দর। আর ঠিক এই পাশে এই রাস্তা ধরে আপনি সোজা দিকে যদি আমরা যাই, একদম সোজা চলে যাব 0 পয়েন্টে। একদম সামনেই যে এই দিক দিয়েই আপনার এই পণ্য ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আদান প্রদান হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা ট্রাক অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে, আর এই থেকে আরেকটা ট্রাক যাচ্ছে। তো এইভাবে সারিবদ্ধ হবে এবং সময় হলে সেগুলো ইন্ডিয়ার পাশে যাবে বাংলাদেশ থেকে। তো এই রুট দিয়েই আপনার পণ্য আদান প্রদান হয়। আর ওখানে আপনার একটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার ওই পাশে যে ইন্ডিয়ান গেট, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের গেট। সাধারণত স্থলবন্দর যেরকম হয়ে থাকে যে এক পাশে বাংলাদেশের গার্ড থাকে এবং অন্য পাশের ইন্ডিয়ার গেটটা থাকে। আমরা যখন বেনাপোল পার হই স্থলবন্দর দিয়ে, ঠিক এরকমই বাংলাদেশের এবং ইন্ডিয়ার গেটের মাঝখানে প্রায় কি বলা যায় যে আপনার 50 ফিটের মতো, 50-70 ফিটের মধ্যে এরকম মতো একটা গ্যাপ থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে যে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি এখানে গেটগুলো দিয়েছে এখানে, এরপরে যাওয়া নিষেধ। এই পর্যন্ত হচ্ছে সাধারণ ভিজিটর যারা তাদের যাওয়ার। আর ওই পাশে আপনি একদম যদি দেখেন ইন্ডিয়ান গেটটা দেখতে পাবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ইন্ডিয়ান গেট, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, ইন্ডিয়ান গেট। আমরা চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ ট্যুরের মধ্যে সবচেয়ে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ। এইটার ঠিক মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মসজিদের মূল ফটক। তো এখানে আমি আসার পর দেখছি প্রায় খণ্ড খণ্ডভাবে, দলগতভাবে অসংখ্য ট্যুরিস্ট এখানে আসছে এটা ভিজিট করার জন্য। ঢাকা থেকে, গাজীপুর থেকে, বরিশাল থেকেও আমি দেখেছি যে কিছু ট্যুরিস্ট আসছে এই সোনা মসজিদটা দেখার জন্য, ঐতিহাসিক। তো এটা এই হচ্ছে সোনা মসজিদ। এখানে যে গম্বুজ দেখতে পাচ্ছেন, মোট 15টা গম্বুজ আছে। এর মধ্যে মাঝখানে যে চৌরাকৃতির যে গম্বুজ এটা 3টা, আর এভাবে গোলাকৃতির 12টা, টোটাল 15টা গম্বুজ আছে এই সোনা মসজিদে। আর এই ছোট সোনা মসজিদটা এইটা আপনার নির্মাণ হয় আপনার 1493 থেকে 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতানি আমলে, এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটা নির্মাণ করেন। এটা শিলা পাথর থেকে এরকমই জানা যায়। আর প্রবেশদ্বারের মধ্যেই এটা হিস্টোরিক্যাল টোটাল বেসগুলো বলা আছে মসজিদের। এটা হচ্ছে আপনার মসজিদের ডান পাশে। মসজিদ খোলা আছে, এখন সকাল 8:30 বাজে, মসজিদ খোলা আছে। সুন্দর কারুকাজ করা এই মসজিদ, খুব কাছ থেকে যদি দেখানো হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা। এখানে একটা দরজা এবং এটা দরজা না, এটা এখন জানালার মতো করে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আসলে এটা দরজা। একটা, দুইটা, আর এইখানে মূল দরজাটি যেটা ব্যবহার করা হচ্ছে 3টা, 4টা, এবং টোটাল মসজিদের 5টা দরজা দেখা যাচ্ছে মসজিদে প্রবেশ করার জন্য, কিন্তু বর্তমানে ব্যবহার করা হচ্ছে আপনার 3টা দরজা। 3টা দরজা ব্যবহার করা হচ্ছে মসজিদে প্রবেশ করার জন্য।
এটা প্রায় 500 বছরের আগের মসজিদ। আসলে এই জন্য এটা বিখ্যাত। 500 বছর আগের মসজিদ এখনো ব্যবহার করা হচ্ছে, এখানে আবাদবন্দি হচ্ছে, নামাজ হচ্ছে। এটা হচ্ছে মসজিদের উত্তর পাশে, মসজিদের উত্তর পাশের অংশ এটা। মসজিদের যে আপনার মসজিদের চারপাশে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবেই এখানে করে রাখা হয়। মসজিদের যে ওয়ালটা, এটাও সে সময়ই মনে হচ্ছে অত্যন্ত, আপনারা দেখেন ওয়ালটা কত, এটা কত চওড়া। সাধারণত ওই আমলে যে ওয়ালগুলো হতো ঠিক এইরকমই ওয়ালগুলো নির্মিত, মসজিদের যে প্রাচীর। আর এইটা হচ্ছে মসজিদের পশ্চিম অংশ। এটা হচ্ছে মসজিদের পশ্চিম অংশ, পশ্চিম সাইড। মসজিদের পিলারগুলো দেখেন কতটা শৈল্পিকভাবে এটা তৈরি করা হয়েছে এবং কতটা মজবুত। আসলে মজবুত না হলে এই 500 বছর ধরে এই মসজিদ টিকে থাকা, এটা আসলেই অসম্ভব কথা। এখানে নির্মাণ প্রকৌশলী অত্যন্ত দক্ষতার সাথে করা হয়েছে, সেই জন্য এই 500 বছর ধরে, প্রায় 500 বছর, 1492 থেকে 1519, আর এখন হচ্ছে 2025, তো বুঝতেই পারছেন 500 বছরের উপরে এই মসজিদের বয়স। অসংখ্য ট্যুরিস্ট আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদ দেখার জন্য, আর এটা আসলেই সুন্দর মসজিদ। আর আরেকটা বিষয় হচ্ছে এই মসজিদের যে পাশেই একটা কবর আছে। কবরটা বাংলাদেশের একজন সাধারণ মানুষের নয়, বরং একজন অসাধারণ মানুষের এই কবর, এবং সেই কবরটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনার কবর। ঠিক মসজিদের সামনেই ওনার এই কবরটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার সূর্য সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। দেশের জন্য তার যে বিশাল আত্মত্যাগ এবং যে বিশাল অবদান, আমাদের যে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের মধ্যে উনি একজন। আর এইটা মসজিদের ঠিক বাহিরে আমরা যদি যাই, এই মসজিদের বাহিরে একটি কবরস্থান আছে। এইটা পুরানো কবরস্থান, এটা ওই সময়কার মানুষদের কবরস্থান বলেই মনে হয়। কবরের আকার আকৃতি এবং গঠনশৈলী দেখে তাই মনে হচ্ছে। যদি নেম প্লেট নেই, নেম প্লেট থাকলে বিষয়গুলা আরও পরিষ্কারভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যেত। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টুরিস্ট আসছে। আর এই হচ্ছে মসজিদের কম্পাউন্ড, বাহিরের অংশ। আর মসজিদের যে ভিতরের অংশ, এটা পুরাই প্রাচীর দিয়ে ঘেরা। এখান থেকে মসজিদের পুরো ভিউটা যদি আমরা দেখি, খুবই সুন্দর, নান্দনিক একটি প্রাচীন মসজিদ। তো বন্ধুরা, আজকে এখান থেকে সোনা মসজিদের এখান থেকে বিদায় নিচ্ছি আপাতত। আর চাঁপাইনবাবগঞ্জে আমরা অন্যান্য যে দর্শনীয় স্থান আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। এই সোনা মসজিদ আসার সময় আপনাদেরকে দেখিয়েছি যে আম কিভাবে বাজারে নিয়ে যাওয়া হয়, মানে ভ্যানে করে সাইকেলের দুই পাশে আমের জুড়ি রেখে কিভাবে আম যারা উৎপাদনকারী, বাগানের যারা মালিক আছেন, তারা কিভাবে আড়তদারদের কাছে এবং বাজারে নিয়ে যায়, এই বিষয়গুলো আসার সময় অটোতে করে যখন আসছিলাম তখন চোখে পড়ছিল এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চাঁপাইনবাবগঞ্জ মূলত আমের
জন্য বিখ্যাত আর এই সোনা মসজিদের জন্য বিখ্যাত। যারা আসেন তারা মূলত সোনা মসজিদ দেখার জন্য আসেন, এবং এই পাশেই হচ্ছে 0 পয়েন্ট, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, সেখানেও ভিজিট করতে যান। ইতিপূর্বে আমরা সেখান থেকে ঘুরে আসছি। তো এই হলো সোনা মসজিদ, বাংলাদেশের একটি অন্যতম টুরিস্ট স্পট এবং অন্যতম প্রাচীন নিদর্শন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে অসংখ্য আমের ভ্যান এখানে অপেক্ষমান আছে। রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশেই আমের এই ভ্যানগুলো অপেক্ষমান আছে। কারণ হচ্ছে এই যে রাস্তাটা আপনারা এখন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম যে বাজার, এটা প্রবেশের রাস্তা। সেই জন্য এই অসংখ্য ভ্যানগুলো দুই পাশ থেকেই দাঁড়িয়ে আছে আমের বাজারে প্রবেশ করার জন্য। আর যেহেতু রাস্তার এক পাশ করে যেতে হয়, সেই জন্য এই ভ্যানগুলো পাশে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য অনেক ভ্যান আমগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি আমের বাজারের দিকে। তো চলুন যাওয়া যাক কানসারের আমের বাজার। চলে আসলাম কানসারের সেই বিখ্যাত আমের বাজার। এইটাই হচ্ছে কানসার্টের আমের বাজার। আমরা একটু একটু করে বাজারে প্রবেশ করছি। বাজারে প্রবেশ মুখেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভ্যান, আমের ভ্যান, এরা তাদের আম নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এদিকে এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা কথা হচ্ছে আম নিয়ে। সাধারণত পাইকাররা এখানে চাষিদের কাছ থেকে, বাগানের যারা আছে তাদের কাছ থেকে আমগুলো নিয়ে থাকে। তো এই বাগানটা যারা পাইকাররা আম কিনে থাকে তারা দরদাম করে থাকে, এবং এই যে প্লাস্টিকে যে এই বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যারেট হিসাবে কাউন্ট করা হয়। তো এইখানে একটা ক্যারেটে সাধারণত 26-27 কেজি অথবা 28 থেকে 30 কেজির মতো আম থাকে। তাহলে একটা ব্যানের মধ্যে কয়টা ক্যারেট থাকে ওই রকম করে ওরা হিসাব করে থাকে। আর মন এখানে আমাদের 40 কেজিতে সাধারণত 1 মন, কিন্তু বাজারে আপনার 52 কেজিতে 1 মন ধরা হচ্ছে। আর মন হিসাবে এখানে আম কিনে থাকে। যখন আমটা এখানে কেনা হয় পাইকার, তখন একটা আমের গায়ে আপনার কত ক্যারেট আছে, এখানে কতগুলো ক্যারেট আছে আর কত টাকা ধরে আমগুলো কিনলো, এটা লিখে সাইন করে দিয়ে আমটা রেখে চলে যায় পাইকাররা সাধারণত বাজার ঘুরে, যেটা দেখলাম। তো এখানে অসংখ্য আম বিক্রেতা আসছে ভ্যান নিয়ে, আমের ভ্যান নিয়ে, এরকম করে দেখতে পাচ্ছেন। কি আম? বাড়ি ফল। কত করে যাচ্ছেন? সুরমা ফজলি, এটা কত করে যাচ্ছেন? এটা ধরলেন যে 3000-3200। বিক্রি করেন কত? যেটা সাধারণত বিক্রি হয়, ঠিক আছে, এটাই বলেন কত করে সাধারণত করেন? 2800 বাড়ি ফল। আর এই ফজলিটা এরকমই। আচ্ছা, আজকে বাজার কি জমছে? মানে সাধারণত কখন জমে বাজার? বাজার 11টা-10টা দিক থেকে তো জমে বাজার। 11-10টা দিক প্রতিদিন বসে? প্রত্যেক দিন বসে না? 3 মাস। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম ভাই, আপনি প্রতিদিন আম বিক্রি করেন? প্রতিদিন আম বিক্রি করেন না? এটা কি কানসারের সবচেয়ে বড় বাজার? হ্যাঁ, আম বাজার। এটা চাপাই জেলার ভিতরে আম বাজার বড় বাজার। এটাই সবচেয়ে বড় বাজার না? আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ভাই, এটা তো আমরুপালি, তাই না? জি, আমরুপালি। আচ্ছা, এটা আপনার কি নাম? আপনার? আমার নাম নাজিম আহমেদ। নাজিম আহমেদ, আচ্ছা, ঠিক আছে। আপনি এই বাজারেই আম বিক্রি করেন, তাই তো? তা আমরুপালি এটা কত করে চাচ্ছেন আপনি মন? আমি এটা 3000 চাচ্ছি। কত? 3000 টাকা। 3000। আসলে বাজার দর কি এতই আছে না আসলে কম আছে? যেটা অ্যাকুরেট মানে অ্যাকচুয়ালি আপনার বিক্রি হয় দরদাম, ঠিক আছে? 100-200 কম বেশি। হ্যাঁ, 100-200 কম বেশি। 100-200 কম পেয়েছেন সাধারণ। তার মানে এটা 25-2600 ধরা যায় নাকি? জি, যাবে। 25-2600 ধরা যায়। তা বন্ধুরা, আজকে সারাদিন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, 0 পয়েন্ট এবং কানসার্টের এই আমের বাজার ঘুরে বেড়ালাম। খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আজকে এই কানসার্টের এই আমের বাজার থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো স্পটে এবং অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।